নমস্কার। জন্মছকের মধ্যে যখন কোনো গ্রহকে আমরা 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 4 ডিগ্রির মধ্যে দেখি, তখন আমরা বলি গ্রহটি বাল্য অবস্থায় রয়েছে, গ্রহটি সেরকম ভালো ফল দিতে পারবে না। আবার জন্মছকের মধ্যে কোনো গ্রহকে যদি আমরা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে দেখি, তখনও আমরা বলি গ্রহটি বৃদ্ধ অবস্থায় রয়েছে, গ্রহটি ফল দিতে পারবে না। এই বিষয়টি বইতে লেখা রয়েছে এবং এই বিষয়টি আজকের দিনে কতটা কার্যকরী, এই বিষয়টার কি কার্যকরী, এই বিষয়টা কি কাজ করে আসলে, এরকম অনেকে প্রশ্ন করেছেন আমাকে। তো সেখান থেকেই চেষ্টা করছি যে এই বিষয়টাকে ভিডিও করে কিন্তু তাকে জবাবটা দেব। জন্মছকের মধ্যে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে বা 1 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে গ্রহ থাকলে গ্রহটিকে বাল্য অবস্থার গ্রহ বলে। জন্মছকের মধ্যে 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে, এই গ্রহটাকে বলা হয় বৃদ্ধ অবস্থা। গ্রহ বাল্য অবস্থায় বা বৃদ্ধ অবস্থায় সম্পূর্ণ নিজের ফল দিতে পারে না, এরকমই একটি কথা রয়েছে। এবারে জ্যোতিষের বহু স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার এইটাকে কি আমরা নেব, মানে এই বিষয়টা কি আসলে ঠিক? তো এই বিষয়টা ঠিক না ভুল, এটা আপনাকে নিজে নিজে বিবেচনা করতে হবে। আমার মত যদি বলা হয়, তাহলে আমি কিন্তু এই অবস্থা বাল্য অবস্থার গ্রহ বা বৃদ্ধ অবস্থার গ্রহকে খুব একটা গুরুত্ব দিই না। কেন দিই না, তার কারণ আমি আপনাকে বোঝাচ্ছি। ধরুন কোনো গ্রহ আছে, মনে করা যাক 26 ডিগ্রি, 27 ডিগ্রি, 28 ডিগ্রি এরকম বা 25 ডিগ্রি কোনো একটি গ্রহ আছে জন্মছকের মধ্যে, তাহলে সেই গ্রহটি বৃদ্ধ অবস্থায় চলে গেছে। তাহলে বৃদ্ধ অবস্থায় গেলে পরে বলা হয় গ্রহ তার নিজস্ব ফল দিতে অক্ষম হয়ে যায়। একটি কনসেপ্ট হয়ে গেল। ঠিক আরেকটি কনসেপ্টে ভাবুন, জ্যামিনি অ্যাস্ট্রোলজি যখন আমরা পড়ি, তখন সেখানে বলা হয় যে সব থেকে বেশি ডিগ্রিতে যেই গ্রহ থাকবে, সেই গ্রহটিই আপনার জীবনকে কন্ট্রোল করবে। এটা কি আত্মকারক গ্রহ বলবো। তাহলে আত্মকারক গ্রহ বেশিরভাগ সময় 25, 26, 27, 28 ডিগ্রির মধ্যেই গ্রহগুলো হয়। এবারে যদি আমি মনে করা যাক আমার আত্মকারক গ্রহ বেরোলো মঙ্গল, সে এখন রয়েছে 28 ডিগ্রিতে। আবার অন্য কনসেপ্টে বলছে যে 24 থেকে 30 ডিগ্রির মধ্যে গ্রহ থাকলে গ্রহটি ফল দিতে পারবে না। আবার জ্যামিনি অ্যাস্ট্রোলজি বলছে 28 ডিগ্রিতে তোমার যেহেতু মঙ্গল রয়েছে, এর ওপরে আর কোনো গ্রহ নেই, তাহলে মঙ্গল হয়ে গেল তোমার আত্মকারক গ্রহ, সর্বশ্রেষ্ঠ ফল দেবে এই মঙ্গল। তখন কি হলো, মাথা খারাপ হয়ে গেল যে কোনটাকে আমি নেব, ওই সূত্রটা নেবো না এই সূত্রটা নেবো। আমি বলবো কি এই সূত্রটাই কাজ করে, জ্যামিনি অ্যাস্ট্রোলজির যে সূত্রটা আছে এটাই কাজ করে। আমি দেখেছি, যেটা অন্য কারোর অন্য কিছু মত আসতে পারে, তবে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখেছি যে এই গ্রহের বৃদ্ধ অবস্থা বাল্য অবস্থাটাকে নেওয়া খুব একটা যুক্তিযুক্ত নয় এখনকার দিনে। কারণ গ্রহ যদি আপনার সর্বোচ্চ ধরুন 26-28 ডিগ্রির মধ্যে রয়েছে, তো এই 26-28 ডিগ্রির মধ্যে থাকলে পারে আপনি যেটাকে মনে করছেন বৃদ্ধ অবস্থায় চলে গেছে বলে গ্রহটি আর ফল দিতে পারবে না, আসলে এরকম নয়। গ্রহটি যথেষ্ট ভালো ফল দেবে এবং এই গ্রহটি আপনাকে কন্ট্রোল করে দেবে। আবার দেখুন, যদি যদি আমরা দেখি, আমরা শাস্ত্রে বলছে 1 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে গ্রহ বাল্য অবস্থা। বাল্য অবস্থার গ্রহদের মধ্যে ম্যাচুরিটি নেই, এর কারণে এই গ্রহরা তাদের নিজস্ব সম্পূর্ণ ফল দিতে পারে না, আমি মেনে নিলাম। আবার দেখুন এই ব্যাপারটা কি আসছে, আবার অন্য কনসেপ্টে আমি যাচ্ছি, ওই একই বইতে অন্য পাতায় যখন যাচ্ছি, লেখা রয়েছে যদি আপনার কোনো গ্রহ চর রাশির মধ্যে 3 ডিগ্রির মধ্যে থাকে, চর রাশির মধ্যে, চর মানে কে, মেষ, কর্কট, তুলা, এদিকে মকর, চর রাশির মধ্যে যদি কোনো গ্রহ 3 ডিগ্রির মধ্যে থাকে, 0 থেকে 3 ডিগ্রির মধ্যে, তাহলে সেই গ্রহটি নবাংশে বর্গোত্তম হয়ে যাবে এবং বর্গোত্তম গ্রহ সর্বশ্রেষ্ঠ ফল দেয়।
তাহলে একটি কনসেপ্টে বলছে যে তোমার এই গ্রহটি 1 ডিগ্রির গ্রহটি বা 2 ডিগ্রির গ্রহটি বা 3 ডিগ্রির গ্রহটি বাল্য অবস্থায় আছে বলে ফল দিতে পারবে না। আবার ওই বইতেই বলছে যে তোমার যদি 3 ডিগ্রি চর রাশির মধ্যে 3 ডিগ্রির মধ্যে গ্রহ থাকে তাহলে সেটি বর্গোত্তমে চলে যাবে, সেটি সর্বশ্রেষ্ঠ ফল দেবে। আবার দেখুন ভ্যাবাচাকা খাইয়ে দেবে মানুষকে। এবার ভাববেন তাহলে কোন সূত্রটা ধরবো? এই সূত্রটা বেশি কার্যকরী, এই নবাংশের ব্যাপারটা বর্গোত্তম, না এই সূত্রটা? এই সূত্রটার কোনো প্রচলনই নেই এখনকার দিনে, কেউ ইউজই করে না এই বাল্য অবস্থার বিষয়গুলোকে। এই সূত্রের মধ্যে যাবেন না, গেলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনি এই দিকে সূত্রটাকে নিন যে গ্রহ যদি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি বা 0 ডিগ্রির মধ্যে থাকে। আমি 0 ডিগ্রির গ্রহ নিয়ে তো একটা অনুষ্ঠান করেছি, সেখানে বলেছি 0 ডিগ্রির গ্রহরা খুবই খুবই ভালো ফল দেয়, মানে আপনাকে পাগল করে দেবে, এতটা ভালো ফল দিতে পারে, মানে এতটাই স্ট্রং হয়ে যায়। তার রিজন আমি বলেছি। তো আমার মনে হয় যে গ্রহ যদি চর রাশির মধ্যে 3 ডিগ্রির মধ্যে থাকে তারা বর্গোত্তম হয়ে যাচ্ছে, এই কনসেপ্টেই আজকের দিনে নেওয়া উচিত। তাই আমি বলবো বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থার গ্রহদেরকে ভুলভালভাবে বিচার করে মাথাকে খারাপ করবেন না। আপনার বিচার এইগুলোকে যদি বিচার করেন তাহলে আপনার বিচারটা ভুল হয়ে যাবে। আপনি যেই শাস্ত্রের বইয়ের কোনো একটি ধারাকে পড়লে পুরো বইটাকেই আপনি কিন্তু বিশ্লেষণ করতে পারেন না। আপনাকে পুরো বই পড়তে হবে। পুরো বইটার মধ্যে কি লিখছে? একটা পাতায় লিখছে বাল্য অবস্থার গ্রহরা ফল দিতে পারে না, আবার ওই বইতেই লিখছে 3 ডিগ্রির মধ্যে গ্রহ থাকলে বর্গোত্তম হবে চর রাশিতে, তারা উত্তম ফল দেয়। তাহলে আমি কোনটাকে ধরবো? আমি এই নবাংশের ছকটাকেই দেখবো, মানে 3 ডিগ্রির মধ্যে গ্রহরা উত্তম ফল দেয় চর রাশির মধ্যে 3 ডিগ্রির মধ্যে গ্রহরা, এরকম দ্বিস্বভাব রাশির মধ্যেও আছে। তাহলে পারে এই বাল্য অবস্থা এবং বৃদ্ধ অবস্থার গ্রহদেরকে এখনকার দিনে কে নিচ্ছে জানি না, অনেক মানে বয়স্ক বয়স্ক অ্যাস্ট্রোলজার রয়েছে, তারা বিভিন্ন রকম বিষয় বলে। আমিও এরকম বেশ কিছু অ্যাস্ট্রোলজারকে চিনি যারা একটুখানি মানে গুরুগম্ভীর ব্যাপার আর কি, না এইগুলো তো করতেই হবে, বাল্য অবস্থার গ্রহটাই তো সবকিছু করে। জ্যোতিষ এখন আধুনিক হয়ে গেছে, এখন এইগুলোকে নিয়ে মাথা খারাপ করবেন না, এইগুলো কিন্তু ফল দেয় না। আজকের দিনে এর ফলটার প্রচলন অনেক কম, তাই এইগুলোকে বিচারধারার মধ্যে এখন চট করে আনবেন না। এগুলো বিচারধারার অন্য প্রসেস রয়েছে, সেখানে আমরা যাবই না হয়তো। তাই এই আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি, এই বর্তমানে যে আমরা জ্যোতিষ শিখছি, সেই জ্যোতিষের শেখার মধ্যে এইগুলোকে যদি ঢুকিয়ে দেন তাহলে পারে কিন্তু জ্যোতিষের শেখাটা আপনার ব্যাহত হবে। তাই এটা মাথায় রাখবেন, এই বাল্য অবস্থা বৃদ্ধ অবস্থা গ্রহেদের ক্ষয় অবস্থাকে আপনারা নেবেন না, তাহলেই কিন্তু আরো ভালো করে জ্যোতিষটাকে বুঝতে পারবেন। আর নিলে পারে কিন্তু মাথাটা নিজেরই ঘুরিয়ে যাবে। আমি কিন্তু নিই না, ঠিক আছে? এবার আপনি নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমার বক্তব্যটা কেমন লাগলো আপনার? আমি কি কথাটা ঠিক বললাম? আমার সঙ্গে কি আপনি একমত? অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এটা আপনার কাছে রিকোয়েস্ট। এবং একটি অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক তো অবশ্যই দেবেন। যাই হোক, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।